নিউ কারিকুলামের ক্লাস 6 এর গণিতের অধ্যায় 1 থেকে আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য এক্সট্রা অঙ্ক সমাধান করব। এখানে 1, 2 এবং 2 এর ক এবং খ এই দুটো রয়েছে। এখন দেখো এখানে আমাদের 1 নম্বর এটা আমরা সমাধান করি। এখানে বলেছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 4 অঙ্কের, কিন্তু এখানে দেওয়া রয়েছে 5টা অঙ্ক। অবশ্যই একটা অঙ্ক বাদ দিতে হবে, তবে কিভাবে কোনটা বাদ দেব সেটা আমাদের বিষয় নির্ভর করবে যে বৃহত্তম নাকি ক্ষুদ্রতম বানাবো। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এটার সমাধান, যেহেতু 9 বড়, তার চেয়ে ছোট 6, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 2, তার চেয়ে ছোট 1, মানে 0। এখন এই 5টা সংখ্যা থেকে যদি আমরা 5টা ডিজিট থেকে 5টা অঙ্ক থেকে যদি 4 অঙ্কের বৃহত্তম বানাই, তাহলে একদম ছোটটাকে বাদ দিব। 9, 6, 4, 2, তার মানে 9642। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা বানাই, তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2046। এখানে আমরা এই যে বৃহত্তম অঙ্ক এটাকে বাদ দিলাম, দিয়ে আমরা এই 4টা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। তাহলে বৃহত্তম যখন আমরা সংখ্যা বানাবো তখন ছোট অঙ্কটা বাদ দিব, আর যখন ক্ষুদ্রতম বানাবো তখন বড় অঙ্কটা বাদ দিব। এরপরে 2 নম্বরে বলেছে যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। অর্থাৎ 4 অঙ্কের আমাদের বৃহত্তম তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম, কিন্তু এখানে অঙ্ক রয়েছে 3টা, তবে বলে দিয়েছে একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক 2 বার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় 9, তার চেয়ে ছোট 2, তার চেয়ে ছোট 0। অতএব একটি অঙ্ক 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 9920, মানে 9920। অর্থাৎ এখানে আমরা বৃহত্তমের ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটা 2 বার ব্যবহার করলাম, আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্কটা 2 বার ব্যবহার করলাম। এবং সেটা প্রথমে লিখলাম না, কারণ প্রথমে ডাবল জিরো দিলে সেটার কোনো মূল্য থাকে না। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2009। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা অংশ দেখব যে সংখ্যার আগে 0 2 বার বা অনেকবার ব্যবহার করলে মানের কোনো কম বেশি হয় না। যেমন 007, তার মানে 7। অথবা এই শূন্যগুলো যদি অনেকগুলো শূন্য হতো এখানে, তবুও কিন্তু 7 7ই থাকতো, কারণ এটা কিন্তু এই অঙ্কের বামে ব্যবহার হয়েছে। যদি ডানে হতো তাহলে 70, 700, 7000 এরকম মানে মানের কম বেশি হতো। এরপরে এখানে বলেছে যে এই অঙ্কটাকে বা সংখ্যাটাকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। এখানে আমরা দেখব যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে 123 কোটি। তাহলে আমরা এখানে এইভাবে লিখব যে এই সংখ্যাটি দেশীয় রীতিতে হবে 123,65,67,890। এটা হলো দেশীয় রীতিতে হলো। এখন এটাকে যদি আন্তর্জাতিক রীতিতে লিখি, তাহলে আমরা দেখো এখানে প্রথমে 3টা পর, তারপরে সবগুলোতে 2টা পর পর কমা দিয়েছি। তারপরে এখানে দেখো যে কোটির পরে সবগুলোতেই, মানে সবগুলো এই 3টা মিলে কিন্তু কোটি, তার মানে এখানে আমরা আর কমা দেইনি, কারণ এই 123 এটা হলো পুরোটাই কোটির ঘর। আমরা সাধারণত কোটির পরের সংখ্যাগুলোকে আমরা উল্লেখ করি না, অর্বুদ বা খর্ব, নিখর্ব এগুলো ব্যবহার করি না, কোটি পর্যন্তই আমরা শেষ করি। এই জন্য আমরা এখানে কমাটা 3 ঘর পরে আমরা দিলাম। কিন্তু আমরা আন্তর্জাতিক রীতিতে প্রত্যেকটাতেই 3 ঘর পর পর আমরা কমা বসিয়ে যাব। 3 ঘর পরে একটা কমা দিলাম, তারপরে 3টা পরে একটা কমা, তারপরে 3টার পরে একটা কমা। এদিকে আর কোনো সংখ্যা না থাকার কারণে একটা, মানে আর কোনো অঙ্ক না থাকার কারণে একটা অঙ্ক থাকলো। এখন আমরা দেখব যে এইটা হলো শত
আর এটা হলো হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। তার মানে 1 বিলিয়ন 234 মিলিয়ন 567,890। এটা হলো আন্তর্জাতিক রীতিতে। আচ্ছা, এখন খ নাম্বারে আমরা এটা বইয়ের যে প্রশ্ন এখান থেকে আমরা নিয়েছি, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির উপরের সংখ্যাকে কিভাবে লিখব। আমরা দেশীয় রীতিতে কোটির উপরে অর্বুদ, তারপরে পদ্ম, তারপরে খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত, মধ্য, পরার্ধ এভাবে লেখা যায়। আবার আমরা কোটি পর্যন্ত গিয়েও থামতে পারি। এরপরে আন্তর্জাতিক রীতিতে কোটির পরের সংখ্যাগুলোকে আমরা এরকম লিখবো যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, এরকম করে আমরা লিখতে পারি।